বিএনপির অনেকেই মনে করেন যে এই এখন প্রশাসনে যারা আছে, এখন পুলিশে যারা আছে, তারা অনেকেই জামায়াতের মনোভাবাপন্ন। শুনেন, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, ওই দিকে আর যাবো না। আপনাকে একটা গ্রাফ দেখাই, যদি পারেন জুম করে দেখান। 181 জন গত 16 মাসে বিএনপি ইন্টারনাল কনফ্লিক্ট, এবং তাতে হত্যা হয়েছে। এবং এই হত্যার মধ্যে কে কে আছে সেটাও বলে দিই। বিএনপি আছে, যুবলীগের আছে, যুব দলের আছে, ছাত্রলীগের আছে, কৃষক দলের আছে, সাধারণ ছাত্র আছে, ব্যবসায়িক আছে, নাইট গার্ড আছে, সাধারণ মানুষ আছে, এই যে পুরা, এবং সবজি বিক্রেতা পর্যন্ত আছে। এই 1.5 বছরে আজকে আপনি যে কথাটা আমার সম্মানিত ভাই বললেন, উনি তো বললেন যে হ্যাঁ ম্যানিফেস্টো প্রোগ্রাম অ্যারেঞ্জ করলে ইউনো সাহেব, এটা কিন্তু কোনো দলের অনুষ্ঠান না, লোকাল ইউনো সাহেব অনুষ্ঠান আয়োজন করে। সেই অনুষ্ঠানে যে আমি সামনের সিটে আগে গেলাম, আমি বসে আছি, আমাকে তুলে দিতে হবে কেন? তাহলে আপনি ওই যে এই কথাটা কেন বললাম, হোয়াই দিস ইজ এ পার্ট অফ ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আমি আপনাকে একটা জিনিস শোনাই, কেন আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা করতেছি। আমি 3টা কোশ্চেনের এখন উত্তর পাইনি, সেজন্য আমি ইলেকশন ইঞ্জিনিয়ারের আশঙ্কা করতেছি। সেই 3টা প্রশ্নের উত্তর হচ্ছে, ভারত কেন বারবার বলতেছে বিএনপির সাথে, বলতেছে না কিন্তু বাংলাদেশে একটা নির্বাচন হলে নির্বাচিত দল যেই আসুক তার সাথে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। সেটা না বলে তারা বলতেছে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপির সাথে ভারত কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সো ভারত অলরেডি ডিক্লেয়ার দিচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসতেছে। দ্বিতীয় আর একটা কথা কি বলছেন, যে যদি কারচুপি ইলেকশন না হয় তাহলে জামাত ক্ষমতায় আসবে না। সো ভারতে যে প্রিডিকশন করতেছে, ভারত জ্যোতিষীর যে ভূমিকায় আছে, এই ভূমিকাটার কারণে আমি বলতেছি। এবং আরও একটা জিনিস যেটা আজ পর্যন্ত মানে আমাদের কারো কাছে, জাতির কাছে ক্লিয়ার না, কি সেই অশনি সংকেত ছিল যার কারণে একটা দলের প্রধান এদেশে ফিরে আসতে পারেনি, কে কোন সিগন্যাল দিল। এবার আমি আপনাকে এই ভারতের এই কথাটার জন্য আমি এই বইটা দ্য কলিশন ইয়ার্স, এই কলিশন ইয়ার্সটা প্রণব মুখার্জির, এই প্রণব মুখার্জির পেজ নম্বর 114 থেকে আপনাকে একটু পড়ে শোনাই। দর্শক, শুরুতেই পরিচয় করিয়ে দিই, আজকে আলোচক হিসেবে যারা রয়েছেন স্টুডিওতে আমার সাথে একজনই রয়েছেন, SM শাহরিয়ার কবির, তিনি আইনজীবী সুপ্রিম কোর্ট। আমার সাথে অনলাইনে যুক্ত হবেন MA আজিজ, তিনি সিনিয়র সাংবাদিক এবং তিনি যুক্ত আছেন দেখা যাচ্ছে। এবং আমার সাথে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন জনাব আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, একজনকে অনলাইনে, একজনকে সরাসরি। আমরা চলে যেতে চাই নির্বাচনের প্রসঙ্গে। যেই পরিস্থিতি আমরা গতকালকে দেখলাম, ওই প্রসঙ্গটা নিয়ে শুরু করতে চাই। ব্যারিস্টার SM শাহরিয়ার কবির, শেরপুরের ঝিনাইগতিতে শ্রীবর্দী উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের হত্যাকাণ্ডের ঘটনায় কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরছে। সেখানে একটা ভিডিওতে দেখা যাচ্ছে রেজাউল করিম নিস্তেজ হয়ে পড়ে আছেন, তাকে একাধিক লোক আঘাত করা হচ্ছে এবং সাপের মতো পিটিয়ে তাকে হত্যা করা হলো। তার আগে এখানে যেই অভিযোগটা, ওখানে যারা ছিলেন উপস্থিত তারা যেটা করছেন যে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, ওখানে জামায়াতের যারা ছিলেন তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন, যে ওখানে গেলে একটা ফ্যাসাদ তৈরি হবার পরিষ্কার সম্ভাবনা তারা দেখছেন এবং তারা বলছেন যে যা হওয়ার হবে আপনারা না। তারা বলছেন যে আমরা নিরাপত্তার জন্য এখানে আছি। তাদেরকে উত্তর দিয়েছেন তারা, এটা ভিডিওতে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে যে নিরাপত্তা আল্লাহ দিবেন, আমাদেরকে যেতে হবে। তো এরপরে এই ঘটনাটা ওখানে ঘটলো এবং তারপরে এই হত্যাকাণ্ডটা ঘটলো। এখানে আসলে দায় আপনি কাকে দিতে চান? ধন্যবাদ আপনাকে, আপনার মতো আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শহীদ ওসমান বিন হাদি পর এই দ্বিতীয় শহীদ, এদেশ এ ভার কতখানি বহন করতে পারবে। এবং বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির আজকে কিন্তু কড়া ভাষায় বলেছেন যে এই ধরনের কাজ যদি করে, ভয়ভীতি সৃষ্টি করে, ত্রাসের রাজত্ব কায়েম করে, যদি কায়েমি স্বার্থবাদীদের উদ্দেশ্য হাসিলের জন্য একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জিততে চাওয়া হয়, তাহলে সেটা ভুল হবে। এবং আমরা যেমন বলেছি ভোট কাউকে কারচুপি করতে দেওয়া হবে না, আমরাও করব না।
ঠিক সেরকম এখন থেকে একটা মানুষকে, আমরা তো এটা জুলাই অভ্যুত্থানের আগে দেখেছি, জুলাই অভ্যুত্থান থেকে তো এই শিক্ষাটা না উচিত ছিল। যারা আজকে এই জনসভা করতে পারছেন, সারা দেশে ঘুরতে পারছেন, যারা কথা বলতে পারতেছেন, তা তো গত 17 বছর ছিলেন না কোথাও। গত 17 বছর তারা ছিলেন। আজকে যে এই হায়নার মতো পরিস্থিতি সৃষ্টি করলেন, তাহলে আপনি ইলেকশনে জিতে কি করবেন? এই যে আপনি যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে আজকে মানুষকে এইভাবে মেরে মৃত্যুবরণ করালেন, শহীদের দরজায় পৌঁছে দিলেন, তাহলে এই অমানুষত্ব যাদের মধ্যে আছে তাদেরকে যদি ভোট দেওয়া হয়, তারা যদি ক্ষমতায় যায়, তারা কি আবার আগের মতো পুনরাবৃত্তি করবে? এটা একটা নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি বারবার বলতেছি যে এবারে ইলেকশনে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে নাজুক অবস্থা, পুলিশ বলতে হবে নাই, সেই ক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তবে এই মৃত্যুর না, সেই দায়িত্বের জায়গা যদি আরেকটু মেনশন করে বলেন। জামাতের ওখানকার জেলার নেতারা ওখানে মানে অনেকেই এটা বলছেন যে তারা ইচ্ছা করলে এটা এড়াতে পারতেন, এই ঘটনাটা এড়াতে পারা যেত, এবং তারা যদি পুলিশের কথা শুনতেন, সেনাবাহিনীর কথা শুনতেন, তাদেরকে কিন্তু তারা কর্তব্য পালন করতে দেন নাই। আবার আজকে যখন এই মানুষটার যিনি মৃত্যুবরণ করেছেন তার জানাজা হচ্ছিল, সেখানেও জামাতের কোনো সিনিয়র নেতৃবৃন্দ বা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা দেখলাম না। তো সেইটাও কি মানে দুইটা জিনিস আমি আপনাকে বলি। যদি জামাতের এই কথাটা বলছে এটা এড়িয়ে যাওয়া যেত, তাহলে বোধহয় এতগুলো আর্মি আহত হতো না। আপনি একটা জিনিস বলেন, একদিকে বলছে তাহলে জামাত ওখানে গেছে, যা ওখানে কি হয়েছিল? ওখানে মিটিংটা কার ছিল? মিটিংটা কি দুই দলের কোনো মিটিং ছিল? না। আপনি দেখেন ওখানে আপনি তো সমাবেশ করা তো আপনার একটা অধিকার। জি, আপনি সেই অধিকারটাকে হরণ করতে চাবেন। আচ্ছা, ধরে নিলাম আপনার কথা যে জামাতের কেউ ওখানে যেও না, তাহলে এতগুলো সেনা সদস্য যে আহত হলো, এতগুলো মানুষ আহত হলো, এটা কি জামাতের দ্বারা হলো? আপনি তো একটা জায়গায় দেখাতে পারতেছেন না এখন পর্যন্ত। আপনি যেটা বললেন যে জামাতের সিনিয়র লিডাররা গেছেন বা যাননি, সেই উত্তরটা পরে দিচ্ছি। এখন পর্যন্ত বলেন তো বিএনপির পক্ষ থেকে এই মানে কি বলবো, এরকম একটা নিষ্ঠুর একটা মানে অমানবিক কাজের জন্য কি তার আজকে তো তার নেতা 3-4 জায়গায় জনসভা করছেন, এর জন্য কি দুঃখ প্রকাশ করছেন? তার বিএনপির মিডিয়া সেল, বিএনপির মাহাদি আমিন, তিনি নির্বাচনী দায়িত্বে রয়েছেন, সেখানে কিন্তু তিনি বলেছেন, তিনি দুঃখ প্রকাশ করেছেন এটা কোনোভাবেই কাম্য না, এবং তিনি বলেছেন যে এটা এড়াতে পারতেন, সেই ঘটনাও তিনি বলেছেন, এবং সবাইকে সংযত থাকার জন্য তিনি আহ্বানও জানিয়েছেন। কিন্তু কথাটা হচ্ছে আমাদের দেশের কালচারটা কি? আমাদের দেশের কালচার হচ্ছে একটা পার্টির চেয়ারম্যান বা আমিরের কথায়, আমিরের কাছ থেকে এগুলো আসা উচিত বলে সবসময় জনগণ ভাবে। যেমন যখন যেখানে যে কেউ যদি আত্মাহতি হয়, শহীদ হয়, সঙ্গে সঙ্গে কিন্তু দলের প্রধান সেখানে যান। আজকে আপনি যেটা বললেন যে আজকে সেন্ট্রাল নেতৃবৃন্দর 3 জন অলরেডি ওখানে গিয়েছেন, ময়মনসিংহ হাসপাতালে ভর্তি হয়েছিল যারা, তাদেরকে দেখতে গিয়েছেন, এবং ঢাকায় একজনকে নিয়ে আসার কথা ছিল, তাকে আনা হয়নি, তাকে ময়মনসিংহেই ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। সো জানাজায় যেতে পারা যায়নি, কারণ আজকে অলরেডি অনেক জায়গায় অনেক কমিটমেন্ট ছিল, যে কমিটমেন্টগুলো হয়তো কি করতে হতো, পোস্টপোন করতে হতো যদি আমির সাহেবকে ওখানে যেতে হতো। কিন্তু দলের নেতৃবৃন্দ যারা দায়িত্বশীল উপরে, তারা অবশ্যই গেছে বলে আমার ধারণা, আমি যতটুকু জানি। জি, না ওটা দেখে বিশেষ করে ওই ছবিটা যখন আসে আবার এবং সোশ্যাল আপনি মিডিয়ায়, পিটিয়ে একটা লোককে ছোট মারতেছেন, বাচ্চা, জি, চিন্তা করেন তো, আপনি একটা লোককে পিটিয়ে মারতেছেন, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এইটা আমাদেরকে দেখতে হবে। এই জন্য কি আমরা এই রাজনীতি করছি, এই জন্য কি আমরা ইলেকশনে যাচ্ছি। তাহলে আপনি ইলেকশনের দিন যত ঘনিয়ে আসতেছে, সংযম প্রদর্শন করা, যেটা আপনাকে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বন্ধ করতে হয়, আপনি ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছেন কেন? এই কলিশন ইয়ার্সটা প্রণব মুখার্জির, এই প্রণব মুখার্জির পেজ নম্বর 114 থেকে আপনাকে একটু পড়ে শোনাই। ইন ফেব্রুয়ারি 2008, তার আগে দেশবাসীকে বলি, 2008-এর ডিসেম্বর মাসে হয়েছিল আমাদের ইলেকশন বাংলাদেশে, আর 2008 সালে হয়েছিল ইলেকশন। আর ফেব্রুয়ারি মাসে প্রণব মুখার্জি কি বলতেছে শোনেন। ইন ফেব্রুয়ারি 2008, বাংলাদেশ আর্মি চিফ ময়ুন আহমেদ কেম টু ইন্ডিয়া অন এ 6-day visit. He called on me too. During the informal interaction, I impressed upon him the importance of releasing political prisoners. He was apprehensive about his dismissal by Sheikh Hasina after her release. But I took personal responsibility and assured the general
of his survival after Hasina return to power. অনেকে বলে যে আমি নাকি বই থেকে অল্প একটু পড়ি, বাকিটুকু পড়ি না, সেজন্য আপনাকে বই দিয়ে দিলাম। 2008 সালের ফেব্রুয়ারি মাসে প্রণব মুখার্জি বলতেছে মইনুল আহমেদকে যে আপনার চাকরি যাবে না, চিন্তার কোনো কারণ নাই, শেখ হাসিনা ক্ষমতায় আসবে এবং আপনার চাকরিটা থেকে যাবে। 2008 সালের ফেব্রুয়ারিতে, 2008 সালের ডিসেম্বরে আমরা ইলেকশন করতে যাচ্ছি, ইলেকশন করব, উনি ফেব্রুয়ারি মাসে বলে দিল কিভাবে? আজকে সেই জিনিসগুলো এখানে কি উদীয়মান, এই যে হত্যাযজ্ঞ, এগুলো সব হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট। অল আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং পার্ট। কেন এই পার্ট? যে বিএনপির সাথে তুমি যদি বিএনপির কথা না শোনো, বিএনপিকে ভোট না দাও, তাহলে তোমার করুণ পরিণত ওয়েট করতেছে। এটাই 2008 সালে করে আসছে আওয়ামী লীগ। 2008 সালে কি করছে? 2008 সালে এই জনাব তারেক রহমানকে মারছে, মৃত্যু মুখে পতিত করছে, কোকোকে মৃত্যু মুখে পতিত করছে, করে পুরা ভোটারকে দেখাইছে যে বিএনপির এই করুণ অবস্থা, তুমি যদি বিএনপির পক্ষে ভোট দাও তোমারও এই করুণ অবস্থা হবে। আজকে কি বিএনপি সেই সিগন্যাল দিতে চায় বাংলাদেশ জামাত ইসলামকে? তো বড় ভুল হবে, তাহলে বড় ভুল হবে। 2006 সালে মানে 111 থেকে যদি শিক্ষা না নিয়ে আর একটা 111 চিন্তা করে থাকেন, এবং এরকম আর যারা বলতেছেন একজন দুইজন না, প্রতিটা মানুষের প্রাণের মূল্য আছে। আপনি যে প্রাণ তৈরি করতে পারেন না, আপনি সেই প্রাণকে বলতে পারেন না মাত্র 3 জন হত্যা হয়েছে, 10 জন হত্যা হয়নি। আর সেজন্যই তো জুলাই বিপ্লব হয়েছে। একজন হত্যা হবে কেন? চেয়ারে বসা নিয়ে আপনি কেন হত্যা করবেন? আপনাকে এই ক্ষমতা দিল কে? ও, আপনি তাহলে এই ত্রাসের রাজত্ব করে জিততে চান, সে আশা পূরণ হবে না ইনশাল্লাহ। আর এই যে ভারতের যে আগের মতো ভবিষ্যৎবাণী, ভারত আপনাকে আবার ক্ষমতায় বসাবে, সে আশাও পূরণ হবে না ইনশাল্লাহ। তাতে যাই হবে তাই এই দেশের জনগণ ফেস করবে, এবং এই জন্য বিপ্লব হয়েছে। কিন্তু আপনি কি বলবেন যে জামায়াতের আমিরের সাথে তো ভারতের কোনো পর্যায়ের কোনো বৈঠক হয় নাই? আমি আপনাকে দুইটা জিনিস বলি। জামাতের আমির সাহেব হচ্ছে একটা মানুষ যে প্রকাশ্যে বলে দিছে যে একটা দেশ অনুরোধ করছে যে আপনাকে আমি দেখতে আসছি, আপনি অসুস্থ, আপনাকে দেখতে আসছি, আপনি এই কথাটা গণমাধ্যমে দিয়েন না। জি, সে কথাটা তিনি নিজেই প্রকাশ করে দিছেন। যেটা উনি বলছে এটা ওনা বলা ঠিক হয়নি। আমাদের কাছে সময় আসতেছে, ওনারাও আসছে, আমাদের সাথে ওনাদের দেখা হয়েছে। কিন্তু আপনি আমাকে একটা জিনিস বলেন তো, জয়শঙ্কর সাহেব আসলেন কবে? জানাজা পড়তে, তাই না? উনি অন্য কোনো পলিটিক্যাল পার্টির সাথে বসছেন? হোয়াই একটা পলিটিক্যাল পার্টির সাথে কেন ইন্ডিয়া বসতেছে বারবার? আপনি বলেন না, একটা দেশের ফরেন মিনিস্টার আসলো, সে তো কি হবে, রাষ্ট্রীয়ভাবে হোটেলে বসুক, তার অ্যাম্বাসিতে বসুক, তিনি সংসদ ভবনে গেলেন, বসেছেন, ভালো কথা, জানা যায় অংশগ্রহণ করবেন। ওখানে কেন একটা পলিটিক্যাল পার্টির সাথে হলো? কেন আর কোনো দল নাই? সিপিবি নাই, এনসিপি নাই, কার সাথে হলো না? তাহলে আপনার সম্পর্ক কি? ইন্ডিয়া একটা দলের সাথে সম্পর্ক করতে চায়, ঠিক বিগত দিনের মতন। বিগত দিনে যেমন আওয়ামী লীগকে পছন্দ করছিল, আজকে বিএনপিকে পছন্দ করতে চায় কেন? আচ্ছা, আমরা আসছি আপনার কাছে, আবার ফিরবো। জনাব আবুল হোসেন রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, আপনি উপস্থিত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে এম এ আজিজ, তিনি আমাদের এই আলোচনা শুনছিলেন, অনলাইনে তিনি আছেন। আপনি কি কিছু যুক্ত করতে চান যে এইখানে আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি একটা বক্তব্য আমি কিছুক্ষণ আগে শুনে আসলাম, তিনি বলছেন যে তলে তলে একসঙ্গেই ছিল সেই দল। কোন দলের কথা, মানে দুই দল, এক দল চলে গেছে আর এক দল আছে, তিনি আসলে কোন দলের কথা মিন করেছেন এবং কিভাবে তিনি কি বোঝাতে চাইলেন এখানে, কি আপনি কি বুঝলেন? আমি আগে আপনার ব্যারিস্টার সাহেবের কথার একটা উদাহরণ দিই। জি, জামাতের নায়েবে আমির ভারতে গিয়ে প্রণব মুখার্জির সাথে, প্রণব মুখার্জি ফরেন মিনিস্টারের সাথে দেখা করছে, এবং চিরাদ্দা দত্ত তার সাথে দেখা করে বলছে শরিয়া আইন আমরা বাস্তবায়ন করব না। আমেরিকান অ্যাম্বাসেডার তিনি আগেও বলেছেন আমেরিকা জামাতের সাথে বন্ধুত্ব করতে চায়, এবং আজকে এখানে টকশো করছি, আজকে জামাতের আমিরের বাসায়, আপনার আজকে জামাতের আমিরের বাসায় আমেরিকান রাষ্ট্রদূত সহ আর একজন গিয়ে, এক দল গিয়ে বৈঠক করেছে। তো বৈঠক আমি যেটা নিজেও লিখেছি যে আমাদের দেশের নির্বাচনে, আমরা হতভাগ্য দেশ, আমাদের নির্বাচনে সকল পরাশক্তি অ্যাক্টিভ থাকে, এটা বুঝতে হবে। তো এখন যদি বলেন যে ভারত অমক, ভারত তমক, আগে তো আওয়ামী লীগ ফ্যাসিস্ট,
তারা মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষে এভাবে ব্যবহার করত। এখন দেখা যায় ফ্যাসিস্ট আর ভারত এটা এখন উপলক্ষ হয়ে গেছে। তো আমার বক্তব্য হচ্ছে ভারত ভারতের চেষ্টা করবে, ভারত তার ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য সে করবে। এখন আমার বক্তব্য হচ্ছে এই যে ধরেন 30টে সমঝোতা বা চুক্তি স্বাক্ষর করে দিয়েছে সব ভারতের অনুকূলের ফ্যাসিস্ট হাসিনা, এই সরকার তো একটা কথাও বলে নাই রিভাইজ করা, এবং জামাতের আমিরের পক্ষ থেকেও বলা হয় নাই, জামাত থেকেও বলা হয় নাই, বিএনপির পক্ষ থেকেও বলা হয় না। আমরা নাগরিক, আমরা তো জানতে চাই যে সব অসম চুক্তি আছে সেগুলো বাতিল হওয়া উচিত। আপনার পানি দেয় না, আপনার বর্ডার কিলিং আছে, বাণিজ্য বৈষম্য আছে, কই সে কথা তো কারো কোনো দলের কাছে শুনি না। একজন ভারতপন্থী আমরা ট্যাগ লাগাই দিচ্ছি, আর একজন ভারত বিরোধী, কই তার পক্ষ থেকেও তো বলি না, শুনি না। তো সুতরাং আমি এই জন্য বলছি এটা না, আমার কথা হচ্ছে দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, এই দেশের অভ্যুত্থান ঘটেছে, অভ্যুত্থানের শক্তিরা নির্বাচন করছে, তারা কেন হানাহানি করবে? তাদের ভিতরে যদি একতাবদ্ধ থাকে যে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করব, তাহলে ভারতের এখানে কি করার আছে বা অন্য দেশের কি করার আছে? কিছুই করার নাই। কিন্তু আজকে অভ্যুত্থানের শক্তি দ্বিধাবিভক্ত বলে আজকে দেখেন তাদের কর্মীদের ভিতরে বিভক্তি আসছে। এটা সুতরাং এটা আমাদের কাম্য না। এখন পর্যন্ত ইলেকশন নিয়ে আপনার মধ্যে কোনো কনফিউশন আছে? ধন্যবাদ। প্রথমত বলি যে ইলেকশন তো আসলে মানে ইলেকশনের কনফিউশন তো অনেক ধরনের, মানে অনেক ধরনের মানে হচ্ছে যে ধরেন আপনার দেশের জনগণের ভেতরে এখনো পর্যন্ত নানা ধরনের কনফিউশন আছে। যেমন ইলেকশন আদৌ হবে কিনা সেটা নিয়েও তো এখনো কনফিউশন আছে। এই যে ইলেকশন ঘোষিত হয়ে গেছে, মানুষজন মানে ইলেকশনের জন্য সবাই নেমে পড়েছেন মাঠে, তারপরেও তো জনগণ প্রশ্ন করে ইলেকশন কি হবে ভাই? এই তো একটা কনফিউশন। তাহলে এই যে নানা ধরনের কনফিউশন, এই কনফিউশনটা আসলে আমার মনে হয় যে আসলে জারি করে রাখা হয়েছে। বাংলাদেশে এই ইলেকশনটা হওয়ার যেমন একটা প্রসেস আছে, তেমন অন্তর্লীনভাবে এটাকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার, এটাকে এমন কি হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন তোলার, এই সমস্ত জায়গায় এটা একটা জারি করে রাখা হয়েছে। এটা যাতে আসলে বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়া, এটা যাতে নির্ঝঞ্ঝাটে না হতে পারে, এটাকে যাতে আসলে নানাভাবে ফয়েল করা যায়, এটার জন্য আসলে নানান ধরনের শক্তি ক্রিয়াশীল আছে। তাদের ভেতর থেকে এই ধরনের কনফিউশনগুলো তৈরি করা হচ্ছে একদিকে। অন্যদিকে আর কি মানে সরকারের ঘাটতি তো আছেই। আমি প্রথমত বলি যে সরকার এই যে মানে পুরো জায়গাটাতে এ পর্যন্ত যে পরিমাণে আসলে আমরা একটা ময়দানে দেখতে চেয়েছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, হ্যাঁ, বিভিন্ন ধরনের সংঘর্ষ, তারপরে সহিংসতা, এগুলোকে যতটুকু মানে কমিয়ে আনার বিষয়ে যে উদ্যোগ নেওয়া দরকার ছিল। ধরেন অবৈধ অস্ত্র নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যেটা ছিল যে অবৈধ অস্ত্র যাদের আছে তারা ব্যবহার করবে না বলে আমি শুনেছি। এটি কি ধরনের কথা? বা তারা বলেছে তারা ব্যবহার করবে না, কি ধরনের কথা? অবৈধ অস্ত্র, বৈধ অস্ত্র হলে তাও না হয় একটা বুঝতাম যে আচ্ছা বৈধ অস্ত্র ব্যবহার করবে না, তার সাথে কথা হয়েছে। অবৈধ অস্ত্রধারীরা তার সাথে কথা বলে কিভাবে, এবং সেটা কিভাবে তিনি প্রকাশ্যে এইভাবে বলতে পারেন? এবার এই যে এই সমস্ত জায়গায়, এগুলো তো জায়গায় আমরা দেখছি যে সরকারের দিক থেকে আসলে ঘাটতি আছে। এই সমস্ত ধরেন আমাদের প্রার্থীরা যেখানে নির্বাচনে প্রচার করছেন, বিভিন্ন জায়গায় টাকার খেলা হচ্ছে, এই সমস্ত জায়গায় আছে। বিভিন্ন জায়গায় আছে যে আমাদের মানে ব্যানার, ফেস্টুন, এগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। খেলাটা আসলে কোন দলের থেকে বেশি আসছে? এটা ধরেন ট্র্যাডিশনালি মানে বিভিন্ন দলের যারা আছে সবারই মোটামুটিভাবে এক এক জায়গায় এক এক ধরনের প্রার্থী আছে, যারা বড় লোক তারা করছেন। আবার মানে ধরেন একটা যেমন জামায়াতে ইসলামের ভাই এখানে আছেন, তারা খুবই সততার কথা বলেন, হ্যাঁ, নৈতিকতার কথা বলেন, তাদের ব্যাপারেও এই ধরনের অভিযোগ আছে। হ্যাঁ, ইসলামী আন্দোলন তারা মানে তাদের অনেক টাকা পয়সা আছে, বিভিন্ন জায়গায় ছড়াচ্ছেন, এরকম কথাও আছে। বিএনপির ব্যাপারেও আছে। আমি বলছি যে যারা মূলত আসলে বাংলাদেশে বহুদিন ধরে এক ধরনের ক্ষমতার সাথে সম্পর্কিত রাজনীতি করেন, প্রত্যেকের ভেতরেই কিছু না কিছুভাবে এই ধরনের টাকা ছড়ানোর যাদের আসলে সক্ষমতা আছে, তাদের কাছ থেকেই আসলে এই অভিযোগগুলো আসছে। এই অভিযোগগুলোর ভেতরে আছে আবার একটা মানে ধরা যাক যে প্রচারের ক্ষেত্রে ধরেন আপনি অন্যের প্রচারের যে ম্যাটেরিয়াল ছিঁড়ে ফেলা, যেটা আসলে গতদিনে আমি বলছিলাম যে এ পর্যন্ত এইবার এইটা অনেক কম ঘটেছে, কিন্তু দেখা যাচ্ছে যে এখন এটা আবার শুরু হয়ে গেছে। অর্থাৎ আমি দেখছি যে ভোটের মাঠে যতটা আসলে সমতল হওয়ার কথা সেটা না হয়ে আস্তে আস্তে দিন যাওয়ার সাথে সাথে যদি
প্রতিদ্বন্দ্বিতাটা অবশ্যই উপভোগ করার বিষয়, হ্যাঁ, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা একটা নিয়মের ভেতর থেকে হবে, প্রতিদ্বন্দ্বিতা আইনের ভেতর থেকে হবে, এবং আইনের ভেতর থেকে সবাই জনগণের কাছে যাবে, তাদের মানে যে কি বলা যেতে পারে যে তাদের হচ্ছে যে রায় সেটা তারা নিয়ে আসবে, জনগণ যাদেরকে পছন্দ করবেন তারা নির্বাচিত হবেন। এই জায়গাটা তৈরি করাটাই তো আসলে কাজ নির্বাচন কমিশনের। ধরেন যেটা গণভোট নিয়ে আজকে একটা দেখবেন নির্বাচন কমিশন থেকে হচ্ছে যে সরকারি কর্মকর্তারা এটা বা কর্মচারীরা পারবেন না, আবার সরকার নিজে গিয়ে ওয়ার্কশপ করাচ্ছে কর্মকর্তাদেরকে নিয়ে, এটা হ্যাঁ ভোট দেওয়ার জন্য। তো আমি এটা প্রথম থেকে বলে আসছি, মানে অনেকবার অনেক জায়গায় বলেছি যে সরকারের কাজ হচ্ছে গণভোট ব্যাখ্যা করা। সরকারের যে ব্যাখ্যাটা সরকার দিচ্ছেন যে আমাদের একটা সংস্কারের এখতিয়ার আছে, ফলে আমরা এটা হ্যাঁ ভোটের পক্ষে বলতে পারি, সেই এখতিয়ার অনুযায়ী তাদের সংস্কার করার জায়গা আছে। কিন্তু যেই সংস্কার আসলে পরবর্তী সংসদে হবে সেটার এখতিয়ার এই সরকারের নাই, এবং এই সরকারের কাজ হচ্ছে তাকে ফ্যাসিলিটেট করা, অর্থাৎ এইটা কি কি সংস্কার হবে, কিভাবে সংস্কার প্রক্রিয়া হবে, কিভাবে গণভোট হবে, এগুলো জনগণের কাছে ব্যাখ্যা করা। তাতে জনগণ সিদ্ধান্ত নেবেন হ্যাঁ ভোট দিবেন না না ভোট দিবেন, সেগুলো তো তাদের ব্যাপার। কোনো রাজনৈতিক দল তারা হ্যাঁ ভোট না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে, কিন্তু সরকার এটাকে ফ্যাসিলিটেট করা হচ্ছে তার কাজ। এই সমস্ত জায়গাগুলোতে আমাদের কনফিউশন আসলে সরকারও ক্রিয়েট করেছে, এখনো রয়ে গেছে। ব্যারিস্টার শাহরিয়ার কবির, যদি এম এ আজিজ যেভাবে বলছিলেন যে কনফিউশন তার মধ্যেও আছে, আপনার মধ্যে আছে, আপনারা দুইজন এই জায়গায় একমত। দ্বিমত হচ্ছে যে এই যেই সহিংসতাটা আজকে ঘটলো, গতকালকে ঘটলো, সেটা যেভাবে সামনে আসলো, সেই জায়গায় আপনাদের মধ্যে মতদ্বৈততা আছে। আপনি কি একটু বলবেন যে আজকে বিএনপি চেয়ারম্যান তিনি এক জায়গায় বলেছেন যে তলে তলে একসঙ্গেই ছিল এই 16 বছর, একদল বাইরে চলে গেছে আর একদল আছে, মানে তারা এই ষড়যন্ত্রগুলো করে যাচ্ছে, তিনি কাকে মিন করছেন বলে আপনার মনে হয়? আচ্ছা, আপনার এই কথা উত্তর দেওয়ার আগে একটা জিনিস দেখাই। মানব জমিনে আসছে ভোটার সম্মানী রসিদ, কে ইস্যু করছে জানেন? ইস্যু করছে, আমি বিএনপির কথা বলবো না, আমি একদম বলেছি আসলাম চৌধুরী। আসলাম চৌধুরী সাহেবের কাছে কত টাকা পাওয়া যায় জানেন? 1700 কোটি টাকা। সে 1700 কোটি টাকা ঋণ খেলাফি। আচ্ছা, এবং আপনি একটা জিনিস দেখেন, বিএনপি 43 জন ঋণ খেলাফিকে যে দিলেন, এই জায়গায় সম্ভবত একটু নোক্তা দিতে হচ্ছে, সম্ভবত এই কার্ডটা ভুয়া, এবং সেটা দ্য ডিসেন্ট নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা এটা দেখিয়েছে এই কার্ডটা আসলে ঠিক। আচ্ছা, যদি কার্ডটা ঠিক না তাহলে তো খুবই ভালো কথা। আমাকে এখন যে জায়গায় যাচ্ছি যে এটা যদি ঠিক হয়ে থাকে, এনআইডি আর বিকাশ নম্বর চাইছে, এরকম কোনো কিছু দেখাতে পারেনি। প্রথম কথা হলো যে মেয়েরা যখনই গেছে, আপনি একটা জিনিস ভোট চাইতে গেছে, আপনি বলতেছেন 99 কল করে এদেরকে কি করেন, এদেরকে পুলিশে ধরিয়ে দেন। আপনি এমন একটা কথা বলছেন মেয়েদের সম্পর্কে, আমাদের মায়েদের সম্পর্কে, যে কথাটা আমার মুখে আমি আনতে পারি না, বাধে না, আমি আনতেই পারি না, যে আপনি এইভাবে ভোটারকে যেতে দিচ্ছেন না। আপনি ঋণ খেলাফি এই পাঁচজনের কাছে কত টাকা ঋণ খেলাফি, আমি সেখানে অনেকগুলো বিষয় এখানে উঠে আসছে সবার মধ্যে। যদি একটু করে বলি, প্রথমে দেখেন ইউএসএ অ্যাম্বাসেডর বাংলাদেশে এসে প্রথমে কিন্তু কার কাছে গিয়েছেন? জনাব তারেক রহমানের কাছে গেছেন। এটা তো অন্যায় না, তার কাছে গেছেন, তিনি সমস্ত দলগুলোর কাছে যাবেন। আমি প্রশ্নটা কি করেছি? প্রশ্নটা করেছি ভারতের ফরেন মিনিস্টার এসে খালি বিএনপির সাথে কেন কথা বলল? আমি তো ইউএসএ অ্যাম্বাসেডর আসবে, সবার সাথে বসবে, এটাই তো স্বাভাবিক। ইউরোপিয়ান ইউনিয়ন আজ সকালবেলা আমির জামাতের সাথে মিটিং করছেন, ইউরোপিয়ান ইউনিয়ন পুরা টিমটা যে তারেক রহমানের সাথে করছেন। দ্যাটস হাউ ইজ সাপোজ টু বি। হোয়াই ইন্ডিয়া বারবার বলতেছে বিএনপি ক্ষমতায় গেলে আমরা স্বাচ্ছন্দ্য ফিল করব, বিএনপির সাথে কথা হবে কেন? এই যে আজকে আপনি যে কথা বললেন, আজকে সকালবেলা তারেক রহমান সাহেব আরেকটা কথা বলছে যে একটা দলকে নিষিদ্ধ করা ঠিক হয়নি। তাহলে তারেক রহমান চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক? তাহলে তারেক রহমান কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান? বিএনপি কি চায় আওয়ামী লীগের পুনর্বাসন? আপনি যে বলতেছেন একটা দল তলে তলে ছিল, এই কথা শোনেন। যখন আমিরে জামাতকে পুলিশ তুলে নিয়ে যায় রিমান্ডের মধ্যে তাকে জিজ্ঞাসা করতে, আপনার অ্যাড্রেস বলেন, বললো কোন অ্যাড্রেস বলবো? পুলিশ বললো কোন অ্যাড্রেস মানে? বলে আপনারা তো আমাকে এক রাতেও একটা বাসায় থাকতে দেননি, তাহলে সারা বাংলাদেশের 11 কোটি মানুষের অ্যাড্রেস বলতে হবে। আর সেটাকেই ওই যে জন্য মাহমুদুর রহমান ভাই বলছিলেন যে আপনি 17 বছর বাংলাদেশে ছিলেন না, আপনি বাস্তবতা জানেন না। উনি বললেন না, আমি খুব বাস্তবতা জানি। উনি যে বাস্তবতা জানেন না, ওনার এই ইম্যাচিউর এক একটা বক্তব্য থেকে সেটা পরিষ্কার হচ্ছে
যিনি জানেন না গুপ্ত যে বলে যেটাকে কটাক্ষ করতেছে ওই কটাক্ষ না নিজের কাছে যায়। ওই হারেস সাহেবের ওই ডেড বডিটাকেও গোপনে মাটি দিতে হয়েছে। আপনি একটা জিনিস আজকে বলেন না কেন, সালাউদ্দিন সাহেবকে কিভাবে ইন্ডিয়াতে পাওয়া গেল? তাহলে সালাউদ্দিন সাহেব কি বর্ডার পার হয়ে চলে গেছে? তা তো জানি। তাহলে কেউ না কেউ তাকে তুলে নিয়ে গেছে।